নমস্কার, আমি রাজীব। নিউজ আইকনের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন পলিট ব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার। স্বাগত জানাবো। যে বিষয়টা প্রথমে জানতে চাইব, গোটা দেশ নিয়ে যে অভিজ্ঞতা, কেন্দ্রে সরকার পুনরায় এসছে, বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় এসছে, এর আগে বেশ কিছু প্রতিশ্রুতি ছিল, অভিজ্ঞতাটা কেমন আপনার? বিজেপি সরকারের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরিপ্রেক্ষিতে যদি জানবার কিছু থাকে সে সম্পর্কে আমি দু চার কথায় বলতে পারি। এই সরকার এসছে সময় তো বেশি হয়নি, কিন্তু পরিস্থিতির মধ্যে দ্রুত কতগুলো গুণগত পরিবর্তন হয়ে যাচ্ছে, যে বিষয়ের প্রতি আমাদের নজর রাখার দরকার আছে। প্রথমত যেটা বলবো, 2014 যে লোকসভা নির্বাচন, যার মধ্য দিয়ে বিজেপি সরকারে আসলো, সেই নির্বাচনে ভারতবর্ষের মানুষ প্রত্যক্ষ করলেন দক্ষিণপন্থী শক্তির উত্থান। এটাকে কাজে লাগিয়ে বিজেপি তাদের শক্তি বৃদ্ধির চেষ্টা নেয়। 2019-এর লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে যেটা আমরা দেখলাম, এই দক্ষিণপন্থী শক্তিটাকে অনেকটা কনসোলিডেট করার ক্ষেত্রে বিজেপি সাফল্য অর্জন করেছে। যদিও খুব বিরাট সংখ্যায় ঘটনাটা কিন্তু বলা যাবে না, কারণ একটা জিনিস বুঝতে হবে, তাদের যে প্রাপ্ত ভোট, শুধু আসন সংখ্যা দিয়ে তো ভোটের ফলাফল বিশ্লেষণ করা যায় না। এটা বৈজ্ঞানিক পদ্ধতি না, এটা একটা মাপকাঠি হতে পারে। আমাদের দেশের লোক সংখ্যা এখন প্রায় 125-30 কোটি হবে। যে ভোটার তালিকাটাকে ভিত্তি করে ভোটটা হলো 2019-এ, তাতে সাকল্যে ভোটার ছিলেন 90 কোটি। ভোটে যারা অংশগ্রহণ করলেন তাদের সংখ্যা ছিল শতকরা হারে 66 থেকে 67%। তাহলে এই যে ভোটটা হলো, তাতে গিয়ে বিজেপি পেল 37% ভোট, আর তাদের সঙ্গীয় যারা, তাদের যে মোর্চা, সবটা মিলিয়ে সেটা 45 থেকে 46%। কিন্তু আসন অনেক বেশি পেয়ে গেল। এটা 2014 চাইতে, ভোটের দিক থেকেও আসনের দিক থেকেও। এই দুটাকে কম্পেয়ার করে বলছি যে রাইট, যে তার যে রিয়াকশনারি যে ফোর্সটা, তার যে উত্থান, এটা এই 5 বছরের ব্যবধানে গিয়ে আরএসএস বিজেপির নেতৃত্বে এটা তুলনামূলকভাবে একটা কনসলিডেটেড ফর্ম নিল। এ নিয়ে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এর থেকে এই সিদ্ধান্তে আসা ঠিক হবে না। দেশের বেশিরভাগ মানুষ বিজেপি বা আরএসএসকে সমর্থন করছেন আইডিওলজিক্যালি, পলিটিক্যালি, বা তাদের যে ইকোনমিক প্ল্যাটফর্ম, এটাকে সাপোর্ট করছেন। মোটেই ঘটনা তা না। যে কারণে আমি আগে সংখ্যাগুলি বললাম, 130-এর মধ্যে 90 কোটি, 90-এর মধ্যে 67% ভোট, এটাকে 100 ধরলে তার মধ্যে হচ্ছে তাদের 37% ভোট, আর কনসোলিডেট করলে সবটা 45 to 46। তাহলে এর থেকে একটা জিনিস খুব পরিষ্কার, আমাদের দেশের বড় অংশের মানুষ তারা কিন্তু আরএসএস বা বিজেপির আইডিওলজিকে সমর্থন করেন না। এই বাস্তবতাটা প্রথম আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং গভর্নমেন্টে আসলো কি করে? ইকোনমিক যে ইস্যুগুলো, কৃষক, শ্রমিক, কৃষি মজুর, বেকার, দলিত, সংখ্যালঘু,
ছোট মাঝারি ব্যবসায়ী আক্রান্ত। আমি ইস্যুতে যাচ্ছি না, অনেক সময় লাগবে। এবং 2019-এর লোকসভা নির্বাচনে 2014-তে দেওয়া যে প্রতিশ্রুতিগুলি একটাও কার্যকরী করেনি। তীব্র সমালোচনা এবং আক্রমণের মুখে, এবং 2014-এর পর থেকে একটা ঝড়ো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তির প্রসার ঘটছিল। এবং এই লোকসভা নির্বাচনে গিয়ে প্রতিশ্রুতির খেলাপ এবং জনজীবনে যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সমস্যাগুলো, যেগুলো আরএসএস ডিক্টেটেড বিজেপি সরকারের অনুসৃত ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী অর্থনৈতিক নীতির কারণে এগুলো সামনে চলে আসলো, জবাব দিতে পারছিল না। এরকম পরিস্থিতিতে পুলওয়ামার ঘটনা ঘটল নির্বাচনের জাস্ট আগে, এবং এর পরিপ্রেক্ষিতে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক। সব সত্য এখনো আমাদের সামনে আসেনি। এটাকে কাজে লাগিয়ে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করলো। মনে হচ্ছিল যেন তারা আগে থেকেই প্রস্তুত ছিলেন। মিডিয়া তো এমনি তাদের কন্ট্রোলে। তারা যে কর্পোরেট হাউসের স্বার্থে কাজ করছিল, মিডিয়ার 99% তারাই কন্ট্রোল করে। তারাই দেশের প্রধানমন্ত্রীকে প্রজেক্ট করছেন। হ্যাঁ, নিজের ছায়ার থেকেও তাকে বড় করে দেখাবার চেষ্টা করছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা জাতীয় উন্মাদনা তৈরির চেষ্টা হলো। তার সঙ্গে ধর্মীয় সাম্প্রদায়িকতার মিশেল দিয়ে এমন একটা পরিবেশ পরিমণ্ডল তৈরি হলো, অর্থনৈতিক যে বিষয়গুলোর আক্রমণে মানুষ চিরেচ্যাপ্টা হয়ে যাচ্ছিলেন, বিধ্বস্ত হচ্ছিলেন, যেগুলো ফোকাসে চলে আসছিল, এগুলি সমস্ত পেছনে চলে গেল। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে, এবং শেষ দিকে কি প্রচার হলো, হিন্দু ভারত, এবং এটার জন্য উপযুক্ত নেতাই হচ্ছেন মোদি সাহেব। আর মুসলমান পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্যে তিনি হচ্ছেন উপযুক্ত নেতা। একেবারে ঢুকে গিয়ে মেরে দিয়ে আসবেন। কারণ মোদি নিজেই কোন একটা নির্বাচনী সভায় বক্তৃতা করতে গিয়ে আঙুল নেড়ে নেড়ে, হ্যাঁ, তিনি নিজেই ক্লেম করেছেন ভেতরে ঢুকে মেরে দিয়ে আসবো, দেখি কত সাহস। এই সব মিলিয়ে তাদের পক্ষে একটা আবহ তৈরি করলো, এবং যেটার সুযোগ নিয়ে ভোটের ফলাফলটা এমন একটা জায়গায় চলে আসলো। কিন্তু একটু গভীর অভিনিবেশ নিয়ে যদি বিশ্লেষণে যাই আমরা, তাহলে যেটা আমি আগে বললাম, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এই বাস্তবতা কিন্তু আরএসএস বিজেপি বোঝে না মনে করার কারণ নেই, এবং তারা বুঝতে পারছিলেন যে বেশি সময় এটা ধরে রাখা যাবে না। পেটের টান, পিঠের টান আসবেই। দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, তখন ধর্ম, বর্ণ, সম্প্রদায় এগুলো বলে মানুষকে কিন্তু মুখ চাপা দিয়ে বসিয়ে রাখা যাবে না। কাজে যত তাড়াতাড়ি পারো এই যে মানে দক্ষিণ পন্থার যে একটা কনসলিডেশন হলো, এটাকে ফার্দার এক্সপ্যান্ড করার চেষ্টা করো, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো এটা দুই দিক থেকে তারা নেওয়ার চেষ্টা করলেন। একটা হচ্ছে দেশি বিদেশি কর্পোরেট তাদের স্বার্থ রক্ষা করার জন্য যে কম্বিনেশনটা গভর্নমেন্টে চালাবার ক্ষেত্রে তৈরি হয়েছে, কর্পোরেট, ধর্মান্ধ শক্তি এবং প্রশাসন চালাবার ক্ষেত্রে যারা অ্যাডভাইস করেন যে ব্যুরোক্রেট, এই কম্বিনেশনটা তারা অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপরও আক্রমণ করতে শুরু করলো জনগণের বিরুদ্ধে, কর্পোরেটদের স্বার্থে। আমি তো অন্য জায়গায় যাচ্ছি না, শুধু বলবো পাবলিক সেক্টর আন্ডারটেকিংসের ক্ষেত্রে একের পর এক যে আক্রমণ, অভাবনীয় ঘটনা। বিশ্লেষণে গেলে অনেক সময় লাগবে। এগ্রিরিয়ান ক্রাইসিস গভীর থেকে গভীরতর হচ্ছে, এবং মন্দা
পয়সা নাই, কেনবার ক্ষমতা কমে যাচ্ছে, বাজারে যাচ্ছে না, ডিমান্ড স্কুইজ করছে, কারখানা বন্ধ হচ্ছে, কর্মরতরা কাজ হারাচ্ছে, নতুনরা কোথায় কাজ পাবে? কিন্তু গোটা দেশের অর্থনীতি যেদিকে যাচ্ছে সেটাকে কিভাবে দেখছেন? এটাই তো বলছি আপনাকে। সরকারের নীতির ফল সেগুলো? নাহলে কার ফল? এটা এই নীতিটা কে চালাচ্ছে? এই নীতিটা বাইরে থেকে তো কেউ দিচ্ছে না, আমাদের সরকারই তো করছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এদিক থেকে আক্রমণটা করছে এবং তার প্রতিক্রিয়া হবে, বিরুদ্ধে যাবে। এই জায়গাটাতে এরা ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, এই যে মাঝখানে স্লোগান ঢুকিয়ে দিল সবাইকে জয়রাম, হ্যাঁ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলতে হবে। আরে জয় শ্রীরাম বলাতে তো মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কেউ বলছে না, কিন্তু কেউ যদি না বলতে চায় তাকে জোর করে পিটিয়ে আপনি খুন করে ফেলবেন। মব লিঞ্চিং হয়ে গেল অনেক জায়গায়। এগুলো কি এই জয় শ্রীরাম আজকে ধর্মীয় স্লোগানে পরিণত হয়েছে? কি আছে কি হবে না আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু এই ঘটনাগুলো পোলারাইজেশনের একটা লাইন ধরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং সঙ্গে সঙ্গে একটা লোকসভার অধিবেশন হলো, একটা অধিবেশনে 32 থেকে 36টা বিল পাস করে ফেলল, ডিসকাশনই হলো না। লোকসভায় তার প্রথা প্রকরণ অনুযায়ী কতগুলো কমিটি তৈরি করতে হয়, সেই কমিটিগুলিই তৈরি হলো না। কেমন না? এবং করতে করতে এমন জায়গায় চলে গেল সংবিধানের বিরুদ্ধে গিয়ে 370 ধারার উপর আক্রমণ করে কাশ্মীরের জনগণের মতামতকে বিবেচনা আনারই চেষ্টা করল না। যে কাণ্ডটা ঘটালো সব মিলিয়ে বলা যায় যে আমাদের দেশের অবস্থাটা খুব একটা জটিল জায়গায় চলে গেছে। একতা, সংহতি, সম্প্রীতি, তার সঙ্গে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সাংবিধানিক কতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলি মানুষের অধিকারকে সুরক্ষিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থান নেয়, এগুলোর উপর যেভাবে আক্রমণ, এবং আমাদের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কে আক্রান্ত হচ্ছেন না? তাহলে এই দিক থেকে বলবো, এই যে বলছেন যে কি মনে হচ্ছে, মনে হচ্ছে মানে এটাই সর্বাত্মক আক্রমণ চলে এসছে। যে এর বিরুদ্ধে এটা ঘটনা সময় কিন্তু খুব কম, এই অল্প সময়ের মধ্যে গত ভোটের পর 6 মাস হবে, মানুষ কিন্তু মাথা নত করেনি। আপনার এই যে প্রাইভেটাইজেশন, কর্পোরেটাইজেশন, এই নামে বেসরকারি পুঁজির হাতে সব কিছু তুলে দেওয়া, তার প্রতিবাদের ঝড় কিন্তু উঠতে শুরু করলো। এবং প্রথম কোত্থেকে আসলো? আমাদের প্রতিরক্ষার যে সমস্ত সরঞ্জাম যারা তৈরি করেন, রাফেল নিয়ে। তারা না, রাফেল না, আমাদের দেশের ভেতরে যে প্রতিরক্ষার সরঞ্জাম যারা তৈরি করেন তারা 1 মাসের লাগাতার ধর্মঘটে নোটিশ দিলেন, 5 দিনের মাথায় ব্যান ডাউন করলো গভর্নমেন্ট। রেল পর্যায়ক্রমে বেসরকারিকরণের দিকে, প্রধানমন্ত্রী যে এলাকা থেকে নির্বাচিত হয়ে আসলেন সেখানে গেলেন অভিনন্দন কুরুতে, উল্টো গিয়ে ক্ষোভের মুখে পড়লেন। রেল শ্রমিকরা বললেন, এ কারণে আপনাকে ভোট দিয়েছিলাম আমরা, কাদের হাতে তুলে দিচ্ছেন আমাদেরকে? কালো মুখ নিয়ে ফিরে আসতে হয়েছে। ব্যাংকের কর্মচারীরা, ওয়ান অ্যান্ড অল, বিমা, এই সব মিলে, তারপরে আসলো কৃষক, এবং এই সঙ্গে সঙ্গে যেতে যেতে এখন গিয়ে কোথায় গিয়ে দাঁড়ালো? ট্রেড ইউনিয়নগুলো পতাকার রং নিয়ে যাতে কোনো রকম বিরোধ না হয়, বলছে পতাকা সরিয়ে রেখে ঐক্য তৈরি করো। তারা আবার স্লোগান দিলেন 2020-এর জানুয়ারির 8 তারিখ তারা ধর্মঘটে যাচ্ছেন। ওই যে আমি বলছিলাম যে এটা বড় অংশের সাপোর্ট নিয়ে তারা গভর্নমেন্টে এসে ঘটনা, তা না, এটা পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এসছে। এটার কিন্তু প্রতিফলন ঘটতে শুরু করেছে খুব অল্প সময়ের মধ্যে। এবং তার সঙ্গে আমি যোগ করব এই ছোট্ট পরিসরে যে রাজনৈতিক একটা লড়াই হয়ে গেল, মহারাষ্ট্রের ভোট, হরিয়ানার ভোট,
18টা রাজ্যে বেশ কতগুলো, 15টা রাজ্যে সম্ভবত 18টা উপনির্বাচন, তাতে বিধানসভা লোকসভা। কি ফল দাঁড়ালো? কেন্দ্রে বিজেপি, ধারণা তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই। প্রায় সব রাজ্যই তারা বগল দাবা করেছে, ভোট না পেলেও পয়সা আছে। হরিয়ানাতে হারলো, দিল্লি থেকে 1.5 ঘন্টার রাস্তা। সরকার কিভাবে তৈরি হচ্ছে দেখেছেন, ভোটের পার্সেন্টেজ কোথায় নেমে গেছে। এক লহমায় 23 থেকে 25% ভোট কমে গেল এই 5-6 মাসের মধ্যে। আসন কমলো, টাকার জোরে অন্য দল ভাঙিয়ে সরকার তৈরি করলো। এটা তো অনৈতিক। কিন্তু প্রতিফলন যেটা ঘটলো ভোটে, এটাকে তো অস্বীকার করা যাবে না। মানুষ বিজেপিকে ভোট দেয়নি। মহারাষ্ট্রে কি ঘটনা, তাদেরই সরকার, আমাদের দেশের ইকোনমিক ক্যাপিটাল। তাহলে এই দুটো রাজ্যের নির্বাচন নিয়ে বা এই উপনির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু খুব বেশি ভাবছিলেন ঘটনা তা না। কারণ তারা ধরেই নিয়েছিলেন যেভাবে পরিস্থিতিটা যাচ্ছে, কে হারাবে তাদেরকে। তারা দিনকে রাত, রাতকে দিন করছেন, পূবকে পশ্চিম বলছেন, কেমন না? কিন্তু ভোটের ফল কি হলো? স্যাফোলজিস্টরা হিসেব টিসেব করে বলে দিলেন, কেউ কেউ তো 2/3 এমনকি 3/4 তো বলে দিলেন পেয়ে যাবে বিজেপি। কি দাঁড়ালো মহারাষ্ট্রে? আজ অবধি কিন্তু গভর্নমেন্ট তৈরি করতে পারছে না। কালকে এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নোবডি নোজ। ভোট কমলো, আসন কমলো। তাহলে এটা কি? 6 মাসের মধ্যে এই প্রতিফলনটা কিন্তু ঘটে গেল। অন্য রাজ্যে না, বিজেপি শাসিত, নিয়ন্ত্রিত এই দুটো রাজ্যে। কাজেই এই থেকে বলছি যে চাইলেই শাসকরা যেমন খুশি তেমন করবেন, এটা কিন্তু হবার না। ঘোড়ার পিঠে উঠলাম আর চোখে কালো কাপড় লাগিয়ে দিলাম, হাতে চাবুক নিয়ে চালালাম, ঘোড়া ছুটছে, এটা মানুষের বুকের উপর দিয়ে না পাথরের উপর দিয়ে, কোনো তোয়াক্কা নাই, এটা চলবে মনে করলে ভুল করা হবে। রাইডিং রাফসাট। ভারতবর্ষের মানুষ এটা মেনে নেবেন মনে করার কোনো কারণ নেই। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের বেড়াজালের মধ্য দিয়ে সাময়িক মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু খাদ্যের কোনো বিকল্প নাই। অস্তিত্ব রক্ষার প্রশ্নের সাথে অন্য কোনো বিকল্প নাই। আগে খাবার, তারপরে জাত, ধর্ম, বর্ণ। ওটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, ওটা থাকবে যার যার। ওরা ভাবছেন এটা করেই সমস্ত তারা উতরে যাবেন। এ হয় না। এই যে পরিস্থিতি খারাপ থেকে খারাপে যাচ্ছে, এখন তো রিসেশন চলছে। স্বীকার করুক আর না করুক। কিন্তু বিরোধী দলগুলো ঐক্যে আসতে না পারা, সেটাও কি একটা কারণ? সেটা তো নিশ্চয়ই একটা কারণ। 19 নির্বাচন একটা দৃষ্টি। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই একটা কারণ। তাতে প্রধান যে ব্যর্থতা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক দলের। আমি কংগ্রেসের কথা বলবো। তারা তো রাজস্থান, মধ্যপ্রদেশে জয়ের পর আত্মহারা হয়ে এমন একটা ধারণার বশবর্তী হলেন যে তাদেরকে আর স্পর্শ করে কেড়ে তারা যা বলবেন তাই শেষ কথা। কি হলো মধ্যপ্রদেশ, রাজস্থানের ফলাফল? আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। তারা পারতেন। এবং সবচেয়ে বড় আইডিওলজিক্যাল ব্যাটেলটা কি ছিল? দেশের একতা, সংহতি এবং গণতন্ত্রকে সুরক্ষিত করতে গেলে পরে ধর্মনিরপেক্ষতার যে আদর্শের উপর ভিত্তি করে, ঐতিহ্যের উপর ভিত্তি করে আমাদের একতাকে রক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। 72 বছর অতিক্রম করে আসলাম। এটাকেই তো অ্যাটাক করছে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। এরকম জায়গায় আইডিওলজিক্যালি যে ব্যাটেলটা করা দরকার ছিল, সামনের সারিতে দাঁড়িয়ে কংগ্রেস ফেল টু ডু দ্যাট। তাদের নেতা মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। মন্দিরে যাওয়া তো অপরাধের না, কিন্তু ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে বিজেপির, আরএসএসের তাদের মতো করে যে বিকৃত বক্তব্য, তার বিরুদ্ধে তো কথা বলার মতো সে ধরনের অবস্থান নিলেন না। তো মানুষ বিভ্রান্ত হলেন। এখন তারা রিয়েলাইজ করছেন কিনা জানি না। আরও বড় প্রশ্ন হচ্ছে ইকোনমিক পলিসি। কংগ্রেস যে পলিসি নিয়ে অগ্রসর হয়েছে, সেই পলিসি তারা ইমপ্লিমেন্ট করতে গিয়ে বলছে আপনাদের দেখাদেখি তো করছে, আপনারা আমাদের বিরোধিতা করছেন কি কারণে? কাজে কংগ্রেসকে ভাবতে হবে তো, তাদেরকেও তাদের এই পলিসি নিয়ে ভাবতে হবে। মানে এক কথায় কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিচ্ছে। নিশ্চয় তো। আমরা বামপন্থীরা আমাদের শক্তি কত, আমরা নীতিগত, আদর্শগত প্রশ্নে, কর্মসূচিগত প্রশ্নে বরাবরই বিকল্পের সন্ধান দিচ্ছি।
যেখানে আমাদের যা শক্তি আছে কনসোলিডেট হতে আমরা চেষ্টা করছি এই অশুভ শক্তিকে মোকাবেলা করার ক্ষেত্রে। ওখানে আন্তরিকতার কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা চাইলেই তো সারা ভারতবর্ষের সবাইকে একটা জায়গায় নিয়ে আসতে পারবো। এই মুহূর্তে ঘটনা এরকম না, কিন্তু ভবিষ্যতে আমরাই নিয়ন্ত্র শক্তি হব। দ্যার ইজ নো অল্টারনেটিভ। এটা যে ইন্টারন্যাশনাল যে সিচুয়েশন যেদিকে ডেভেলপ করছে, এই জায়গায় যেতে বাধ্য। কিন্তু আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটা আপনি বললেন ঠিক, একটা জায়গায় আসবে, মানুষ নিয়ে আসবে। নেতা ভুল পথে গিয়ে বেশি দিন মানুষকে তার অনুসারী রাখতে পারবেন মনে করার কোনো কারণ নেই। আমি চাইলেই মানুষ আমাকে শুনবেন, ঘটনা তা না। আমি যা বলবো মানুষ তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে সে ঠিক করবে কোন পথে যাবেন কোন পথে যাবেন না। এই রিয়েলাইজেশন যখন মানুষের আসবে, মানুষ নেতাদের ঠিক জায়গায় আসবেন, আর না হলে ছুঁড়ে ফেলে দেবেন। নূতন নেতৃত্ব তারা তৈরি করবেন। নেতা তো মায়ের জঠর থেকে কেউ তৈরি হয়ে আসে না। লড়াই সংগ্রাম এই ময়দানে নেতা তৈরি হয়, মানুষ নেতা তৈরি করেন। এই তো দেশের অবস্থা। সেই দল থেকে নির্বাচিত সরকার রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, এই বিগত 19 মাসে বা 20 মাসে আপনার অভিজ্ঞতাটা ঠিক কেমন? এক যাত্রায় তো পৃথক ফল হবে না। কেন্দ্রের যে সরকার, আরএসএস ডিক্টেটেড বিজেপি সরকার, ত্রিপুরার সরকারও আরএসএস ডিক্টেটেড বিজেপি, আইএনপিটি আইপিএফটি আছে, ওদের বলার কিছু আছে টাছে নাকি? কিন্তু বগল দাবা করে নিয়ে চলছে। যাই হোক, কোয়ালিশন সরকার, অভিজ্ঞতা যা হওয়ার তাই হয়। আমরা ভোটের আগে যা বলেছিলাম এখন অক্ষর অক্ষরে তাই ফলছে। এই যে প্রধানমন্ত্রীকে সামনে রেখে, কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম সারির নেতৃত্বকে সামনে রেখে, বিজেপি দলের জাতীয় স্তরের নেতৃত্ব, এমনকি আরএসএসের নেতৃত্বকে সামনে রেখে অর্থনৈতিক প্রলোভনের ফাঁদ পেতে এবং আমাদের রাজ্যে এই জাতি গোষ্ঠীগত যে প্রশ্ন, একে ভিত্তি করে একটা উন্মাদনা তৈরি করে দিয়ে একটা ভুল স্লোগানকে সামনে এনে একটা পোলারাইজেশন করার মধ্য দিয়ে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। টাকার খেলা হয়েছে এবং টাকার জুড়ে মিডিয়ার বড় অংশকে বগল দেওয়াও করেছে, ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছে, মিথ্যা কুৎসা রটিয়েছে লাগাতারভাবে। এই সব কিছু করে একটা অনুকূল পরিমণ্ডল তৈরি করে নিয়েছিল। মানুষকে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। দিল্লিতে যারা 2014-তে যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে আসলেন, সেগুলো একটাও যারা রূপায়ণ করছে না, সেই নেতারা এসে ত্রিপুরায় বলছেন এই নতুন নতুন প্রতিশ্রুতি, এগুলো যারা বাস্তবিত করবেন, আপনারা বিশ্বাস করেন ঠকবেন তো। তারা বামপন্থীদের উপর একটা অংশ, সবার কথা তো বলবো না, কারণ আমরা তো 44-45 ভাগ ভোট পেয়েছিলাম। এই মানুষদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তেমন না, কিন্তু একটা অংশ বিশ্বাস রাখতে পারেননি। এখন সেই মানুষ 19-20 মাসের ব্যবধানে অত্যন্ত দ্রুততার সাথে তারা উপলব্ধি করছেন যে তারা ঠকে গেছেন। তারাই বলছেন খাল কেটে আমরা কুড়িয়ে নিয়েছি, তারাই বলছেন যে আমরা কি করলাম, কেমন না। এবং এর ভিত্তিতেই এই যে মানুষের জ্বলন্ত অভিজ্ঞতা, এখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের তো কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল না। অদ্ভুত কথা। তাহলে ভিশন ডকুমেন্টটা কি? এটা নেড়ে নেড়েই তো মিটিংয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রীও তো বলেছেন মানিক পাল্টাও, হীরা নিয়ে আসো। এখন বলছেন আমাদের তো এরকম কোনো প্রতিশ্রুতিই ছিল না। ভিশন ডকুমেন্ট কোনো প্রতিশ্রুতি না, তাহলে বিকল্প আর কিছু ছিল? আমরা তো জানি না। আপনারা পেয়েছেন, প্রচার মাধ্যম পেয়েছেন কিছু না? তাহলে এই যদি কথা হয়, তাহলে কি জবাব দেবেন আপনি? ফলে প্রতিক্রিয়া মানুষের মধ্যে শুরু হয়েছে। কাজ নাই, খাদ্য নাই, ব্যবসা বাণিজ্য স্থবির অবস্থায় চলে এসেছে। পরিবহন শিল্প ত্রিপুরার একটা গুরুত্বপূর্ণ শিল্প, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। উপজাতি অধ্যুষিত এলাকা দারুণভাবে বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন। অনাহারে মৃত্যুর ঘটনা ঘটছে। কোথাও কোথাও মায়েরা সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন, রাজ্যান্তরিত হচ্ছে কাজের জন্য, ওখানে গিয়ে বেঘুরে মারা যাচ্ছে।
মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না মানুষ। এই হচ্ছে পরিস্থিতি এরকম। সরকারের বক্তব্য রাজ্যে মডেল হবে 3 বছরের মধ্যে, ইতিমধ্যে প্রায় 2 বছর ছুঁই সেটা আপনারা জিজ্ঞেস করলে ভালো। তা এখন তাদের দৃষ্টিতে ত্রিপুরায় এখন যা চলছে এটা যদি মডেল হয় তাহলে একটা মডেল হবে। তো ত্রিপুরার মানুষ তো এই মডেল অ্যাকসেপ্ট করছেন না, এটা অ্যাকসেপ্ট করবেন না জেনেই তো ভোটের ফল ঘোষণার দিন থেকে আক্রমণ শুরু হলো, এবং টার্গেটটা হলো বামপন্থীরা এবং তার মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। বিস্তৃত যাওয়ার দরকার নেই, ত্রিপুরার মানুষ জানেন, দেশের মানুষ জানেন। বুলডোজার দিয়ে পার্টি অফিস গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে কি বাদ রেখেছে, খুন, রক্ত ঝরানো, বিকলাঙ্গ করে দেওয়া, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ব্যবসা বাণিজ্যের উপর আঘাত, অর্থনৈতিক দিক থেকে এটা প্রচণ্ড চাপ তৈরি করা। এখন তো আইন শৃঙ্খলা প্রায় প্রতিদিন এখানে সেখানে বেঘুরে মৃতদেহ লাশ পড়ে থাকতে দেখা যাচ্ছে। আরও বিপজ্জনক যেটা আমাদের মায়েদের, বোনেদের, কন্যা সন্তানদের বিরুদ্ধে অপরাধের যে প্রবণতা, এটা সমস্ত মানে চিন্তা ভাবনার অতীত হয়ে যাচ্ছে, কোনো বিচার নাই। থানায় যাচ্ছেন, অনেক থানার বিরুদ্ধে অভিযোগ আসছে যে এরা তো মামলাই নিতে চাইছে না। আবার কোনো কোনো জায়গায় থানেদাররা সাহস করে মামলা নিচ্ছেন দায়িত্ব পালন করার তাগিদে, এদের উপর আবার আক্রমণ হচ্ছে, মামলা তুলতে বাধ্য করা হচ্ছে। এই তো চলছে। পুলিশ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে না? আমি যা বললাম তাতে কি স্বাধীনভাবে কাজ করার ঘটনা এগুলো? পুলিশের একটা অংশ মানে এই শাসকদের এবং শাসক দলকে সন্তুষ্ট করার জন্য বলা যায় যে নীতিনিষ্ঠ ভূমিকা তাদের নেওয়া দরকার। সব বেমালুম, দুমড়ে মুচড়ে দিয়ে ভুলে গিয়ে এমন অবস্থান নিচ্ছেন, মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। এই পুলিশ প্রেসিডেন্ট কালার পেয়েছে। ভারতবর্ষের 4 থেকে 5টা রাজ্য স্বাধীনতার পর প্রেসিডেন্ট কালারে সজ্জিত হয়েছে, তার মধ্যে ত্রিপুরা অন্যতম। সন্ত্রাসবাদ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে অস্থির অবস্থা তৈরি করছে, ত্রিপুরার মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে, অর্থনীতির উপর প্রচণ্ড আক্রমণ নামিয়ে এনেছিল। সেখান থেকে সন্ত্রাসবাদ মোকাবেলা করে শান্তি পুনঃস্থাপনের প্রশ্নে আমাদের রাজ্যের মানুষের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু পুলিশের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং শান্তিপ্রিয় মানুষ বামফ্রন্ট সরকারের সুযোগ্য উদ্যোগে যে পরিবর্তন আনলো, তাতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণেই তাকে কিন্তু প্রেসিডেন্ট কালার দেওয়া হলো। এটা চাইলেই কিন্তু যে কোনো রাজ্যকে প্রেসিডেন্ট কালার দেওয়া হয় না। সেই পুলিশ আজকে যে জায়গায় চলে যাচ্ছে, আমি তো সব পুলিশকে দায়ী করব না, একটা ছোট্ট অংশ তারা গোটা পুলিশের অতীতকে সেখানে মশীলিপ্ত করার চেষ্টা করছে। মানুষ সব দেখছেন। কিন্তু পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ না পায়, সে রাজ্যের আইন শৃঙ্খলা কেমন হবে? সে রাজ্যে গণতন্ত্র কতটা সুরক্ষিত থাকবে? ওই তো যা হচ্ছে তাই তো আপনারা দেখছেন, আমরা দেখছি। আমি তো বললাম কিছু কিছু ঘটনা বললাম। কিন্তু এই 18 মাসে বা 19 মাসে ফলাফল যেটা ছিল বিধানসভা নির্বাচনের, সেটা দলীয়ভাবে নিশ্চয়ই পর্যালোচনা করার সুযোগ হয়েছে। ঠিক কোন কোন বিষয়গুলো বেরিয়ে এসেছে পর্যালোচনা? বললাম তো, আমি একটু আগে তো বললাম। তো সেটা বিজেপি দলের বিষয়গুলো বলেছেন, কিন্তু আপনাদের দলীয়ভাবে দলীয় পর্যালোচনায় ঠিক কি বেরিয়ে এসেছে? আমাদের যে সাংগঠনিক দুর্বলতা কিছুই ছিল না ঘটনা তা তো না। প্রথম হচ্ছে মানুষকে যে মোহগ্রস্ত করতে পারলো, অর্থনৈতিক কতগুলো প্রস্তাব সামনে রেখে, প্রলোভন, তো মানুষের যে চেতনা সেটাকে উন্নীত করার ক্ষেত্রে আমরা আমাদের সার্বিক দায়িত্ব সেখানে প্রতিপালন করতে পেরেছি ঘটনা তা না, এটা আমাদের দুর্বলতা। আমাদের অন্তর্তদন্তে আমাদের এই দুর্বলতা তো বেরিয়ে এসছে। এই জায়গাটা আমরা জোর দেওয়ার চেষ্টা করছি, মানুষকে মতাদর্শগতভাবে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গিগত দিককে, বন্ধু
বন্ধু বেশি শত্রু, প্রকৃত শত্রু, এটা বুঝাবার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি আন্তরিক হতে হবে, মানুষের মধ্যে যেতে হবে, তাদের মধ্যে থাকতে হবে, তাদের কথা শুনতে হবে। আমাদের সঙ্গে আমাদের সম্পর্কে তাদের সমালোচনা থাকতেই পারে, থাকবে না কেন? এটাও অত্যন্ত গুরুত্বের সাথে শুনতে হবে। সমালোচনা করলেই রেগে যাওয়ার কোনো সুযোগ নেই। এর থেকে আমাদের ত্রুটি দুর্বলতাগুলি মুক্ত হতে হবে এবং যে মানুষ আমাদের অগ্রগতির জন্যে, শক্তি বাড়াবার জন্যে তাদের যদি কিছু ভাবনা থাকে, তাদের যদি কিছু প্রস্তাব থাকে, সেগুলো আমাদের গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করতে হবে। রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাস্তবতার নিরিখে এই পরামর্শগুলোর কোনগুলো এখনই কার্যকরী করা সম্ভব সেগুলি আমাদের বাছাই করতে হবে, সেগুলি নিয়ে যেতে হবে। এইটাই তো। কিন্তু আপনি এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বেরও আমরা বরাবর শুনতাম যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, মানুষের কাছে যাও, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। সেই বক্তব্যগুলো প্রকৃতভাবে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সমস্যা বেরিয়ে এসছে। কারণ বেশ কিছু বিষয়ে এমনও শোনা গেছে কিছু কিছু নেতৃত্ব, যদিও সংখ্যাটা খুবই কম, তাদের ব্যবহারগত দিক, মানুষ গেলে পরে প্রকৃতভাবে তাদের কাছ থেকে সদুত্তর না পাওয়া, সন্তুষ্ট না হওয়া, সেটাও কি একটা কারণ? হ্যাঁ, এটা তো অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ তো নিশ্চয়ই। অস্বীকার করার সুযোগ কোথায়? এই ক্ষমতায় থাকলে পরে এই সমস্ত ভাইসেসগুলি ডেভেলপ করে, কিন্তু এর জন্য নিজের সঙ্গে নিজের লড়াই করতে হয়। এই জায়গায় তো কমিউনিস্টদের সঙ্গে অন্যদের ফারাকটা। সব জায়গায় যে এই লড়াইটা আমরা করতে পেরেছি ঘটনা তা তো না, সেটা তো আমরা নিজেরাই বলছি। এর থেকে শিক্ষা নিতে হবে এবং কিছুই করা যায়নি তা কিন্তু ঘটনা না। তাহলে এই যে ঝাঁপিয়ে পড়ল, যে কোনো মূল্যেই বামফ্রন্ট সরকারকে হটাতে হবে, গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে, টাকা পয়সা মিডিয়া কি বাকি থাকলো, তাদের যা কিছু আপনার সংগঠন আরএসএসের ছত্রছায়া, সবই তো এখানে ঝাঁপিয়ে পড়লো 3 বছর আগে থেকে। এই সমস্ত কিছুর মধ্যে ছোট্ট একটা জায়গা, চায়ের যে কাপ যে প্লেটের উপর দেয়, এই ছোট্ট একটা প্লেটের মতো 44 ভাগ 45 ভাগ মানুষ তারপরে তো বামফ্রন্টকে ভোট দিলেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাকে কিছুই না করলে পরে এটা কি রাখা সম্ভব হতো? কংগ্রেস জাতীয় দল স্বাধীনতা সংগ্রামে তারা নেতৃত্বের ভূমিকায় ছিলেন। ত্রিপুরায় একটানা 30-32 বছর সরকার করেছেন, মাঝে 5 বছর জোট সরকার করলেন। 44 থেকে 2 ভাগের নিচে চলে আসলো, গোটা ভোটটাই চলে গেল বিজেপিতে। চলে গেলেও না যেতে সাহায্য করলেন, আমি সেই জায়গায় যাচ্ছি না। তাহলে এরকম জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্টকে মানুষ তো ভোট দিলেন। এটা কিছু যদি করা নাই সম্ভব হতো, তাহলে কি এটা সম্ভব হতো? এটা তো হতো না। এবং আজকে যে আবার এই মানুষ আক্রান্ত, রক্তাক্ত, বাড়ি থাকতে পারছেন না, এলাকায় থাকতে পারছেন না, রাজ্যান্তরিত হচ্ছেন, তার মধ্যে মানুষ তো বেরোতে শুরু করেছে। এটাকে ডাক দিচ্ছে বলেই মানুষ বেরোচ্ছে। অভিজ্ঞতা হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। অনেক সময় বক্তৃতা করে যা বোঝানো যায় না, 1টা 2টা 4টা 5টা বক্তৃতা লিখেও বোঝানো যায় না, কিন্তু চাক্ষুষ যে অভিজ্ঞতা, এর কোনো বিকল্প নাই। কাজে এই অভিজ্ঞতা থেকে মানুষ সঞ্জীবিত হচ্ছেন, বেরোচ্ছেন, তাকে আটকে রাখা যাবে না। তাহলে কি বলা যায় অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এই পরিবর্তনটা দরকার ছিল? এটা তো একদিক থেকে যে কোনো ঘটনারই দুটো দিক থাকে, ইতিবাচক দিকেও থাকে, নেতিবাচক দিকেও থাকে। কাজেই এই যে ফলটা হলো, তাতে নেতিবাচক হলো বামফ্রন্ট পরাজিত হয়েছে। আবার ইতিবাচক হলো এই পরাজয়ের মধ্যে মানুষ তুলনা করতে পারছেন আগের সরকার বর্তমান সরকার। তাতে অনেকেই বলছেন আগের সরকারটি তো ভালো ছিল। আমরা কি তাদের মুখে এই কথাগুলো ঢুকিয়ে দিচ্ছি? মানুষই তো বলছেন। কাজে এই যে তুল্যমূল্য বিশ্লেষণটা করছেন, এটা হচ্ছে কিন্তু আরেকটা ইতিবাচক। কাজেই এটাই জীবনের অভিজ্ঞতা। একটা দ্বান্দ্বিক পদ্ধতিতে আমরা চলছি। বৃষ্টি হলে আবার গরম হয়, আবার বেশি গরম হলে আবার বৃষ্টি হয়, দিন হলেও যেমন রাত হয়, ঠিক না? কাজে এই মানুষের অভিজ্ঞতার মধ্যে তো দুটো দিকই থাকবে। কে কোনটা নেবেন সেটা তার উপর, মানুষের উপর নির্ভর করে। কিন্তু এই নির্বাচনের আগে দুটো বিষয়কে খুব বেশি প্রচারে আনা হয়েছে। একটা ছিল কর্মসংস্থান, এবং সংখ্যাটা অবশ্যই চমকে দেওয়ার মতো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বয়ং সেই ঘোষণা করেছিলেন
এসেছিলেন এবং সপ্তম বেতন কমিশন কর্মচারীর সংখ্যা যেহেতু রাজ্যে ভালো সংখ্যায় রয়েছে তাদেরকে আকৃষ্ট করা, দুটো বিষয় সামনে ছিল, তার প্রতিফলন কতটা দেখছেন? সে কি প্রশ্ন করছেন আপনি? সারা ত্রিপুরা মথিত হয়ে যাচ্ছে এই প্রশ্নে, উথাল পাথাল হচ্ছে। মিস কলে চাকরি হবে কেমন না? আপনার ঘরের আপনার ছোট ভাই বোনও কিন্তু বিভ্রান্ত হয়েছে। আপনারা তো এগুলো প্রচার করেছেন সেই সময়, তা আপনাকে দোষ দিয়ে তো লাভ নেই। এরা বলেছে, আপনারা দিয়েছেন। যে ভদ্রলোক এগুলো করেছেন তিনি তো সাদা কাগজের টুকরোতে নম্বরটা টুকে নিয়ে বক্তৃতা করে করে বলছেন, যারা শুনছেন নম্বর লিখে রাখুন। এখনো এই ভিডিও আছে, কিন্তু এই সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে এগুলো দেখায়। আমি তো এগুলো খুব বেশি নাড়াচাড়া আগে করতাম না, এখনো যে খুব বেশি করি ঘটনা তা না, আমি এগুলো বুঝিও কম। সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয়? এখন দেখতে হয়, কেমন না? তাতে সাংবাদিকরাই তো প্রশ্ন করেছেন ওনাকে, কি হলো আপনাদের গভর্নমেন্ট এসছে, মিস করলে চাকরি হবে বলেছেন। তো তিনি কি জবাব দিয়েছেন? আপনারাই এটা প্রচার করেছেন। ত্রিপুরার মানুষ, ত্রিপুরার বেকাররা এতটা নির্বুধ আমাদের তো জানা ছিল না। মিস করলে কি করে চাকরি হবে বুঝে নিন এবারে। এখন ওরা কোত্থেকে হিসেব বের করলেন? 52,000 শূন্যপদ ত্রিপুরায় পড়ে আছে। আমরা বললাম, কোত্থেকে পেলেন এই হিসেব আপনারা? আমাদের সরকার, আমাদের অর্থ দপ্তর, তার কাছে সমস্ত হিসেব থাকে, কারণ তাকে তো বেতন ভাতা দিতে হয়। আমরা প্রত্যেক বছরে অন্তত দুবার করে এই তথ্যগুলি নিতাম, মন্ত্রিসভায় আলোচনা করতাম। আমরা 17-18 হাজারের বেশি নাই সংখ্যা। বলে না, এটা তো আমাদের তথ্য, আপনারা তো তথ্য লুকাচ্ছেন। আমরা আসবো, তাদের নির্বাচনী ইশতেহার, এখন বলছেন কোনো প্রতিশ্রুতিই নাই, কোনো ইশতেহারই নাই। তাতে তারা বলেছেন প্রথম বছরেই 52,000 শূন্যপদ পূরণ করবেন। মাথা খারাপ হয়ে গেছে সবার। আরে তাহলে 52,000-এর মধ্যে আমিও তো একজন হতে পারি, তার মধ্যে মিস কলও আছে। এখন তারা কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন? সরকার কি চাকরি তৈরির কারখানা? এর পেছনে ছুটলে পরে চাকরি পাওয়া যাবে? সরকারের পেছনে ঘুরে ঘুরে কোনো লাভ নাই। আপনারাই প্রচার করেছেন এগুলো, আপনাদের থেকে আমার দেখা। এখন পরামর্শ কি দিচ্ছেন? এগুলো আবার বলতে হবে? বলার তো কোনো দরকার নেই। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ডেয়ারি শিল্পকে উন্নত করার চেষ্টা করে গেছেন ওনার বিভিন্ন বক্তব্যে, এবং নতুন যেটা সংযোজন হয়েছে ডিএ প্রাপ্তির জন্য কোনো না কোনোভাবে আজকে ডেয়ারি শিল্পের উপর নির্ভরতা আসছে কিনা সে নিয়েও একটা বিষয় সামনে এসেছে, আপনি শুনেছেন নিশ্চয়ই। এই বেকারদেরই বলছেন, হ্যাঁ, গো পালন করুন, হাঁস মুরগি পালন করুন। এখন আর ওটা দিয়েই হয়ে যাবে, অঙ্ক টঙ্ক করে একটা হিসেবও দিচ্ছে। এখন বেকাররা বলছেন এ কি হলো? আমরা বলছি, আপনারাই বিভ্রান্ত হয়েছিলেন। নতুন ভোটার, আমাদের যে আপনি বলছিলেন যে আত্মসমালোচনা করে আমাদের যে ফলাফল খারাপের পেছনের কারণগুলির মধ্যে একটা আমরা দেখেছি, নতুন যারা ভোটার তাদের একটা বড় অংশের কাছে আমরা পৌঁছলেও বোঝাতে পারিনি। আর তারা তো বামফ্রন্ট সরকার আসার আগে যেই সরকারগুলো ত্রিপুরায় ছিল এগুলো দেখার অভিজ্ঞতা তাদের ছিল না। তাদের অনেকে জন্মই নিয়েছে বামফ্রন্ট সরকারের সময়। পুরো জেনারেশন। হ্যাঁ, কাজে ওখানে চলো পাল্টাই, তারাও ভেবেছেন আচ্ছা পাল্টি দেখি না। তার মধ্যে এই স্লোগানগুলো আসছে, মুখরোচক। তারা এখন বলছে কি হচ্ছে, কেমন না? কাজে এই জায়গায় আপনার চাকরি দেওয়া তো দূরের কথা, যারা চাকরিতে আছেন তাদের চাকরি তো নিয়ে যাচ্ছে। পাম্প অপারেটর, মিড ডে মিল ওয়ার্কার, অঙ্গনাবাদী কর্মী, বন দপ্তরের সাধারণ যে শ্রমিক, ক টাকা বেতন পায়? এদের ছাঁটাই করছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। ইন্টারভিউ বামফ্রন্ট সরকারের সময় হলো, প্রায় 8 থেকে 9 হাজার ছিল। এগুলি ফাইনাল স্টেজ, কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার এটা করা যায় না। আমরা তো নিয়ম মেনে কাজ করেছি। ইন্টারভিউ তো কোথাও ভুল আছে কিনা দেখো না, এক কলমের কোচে সব বাতিল করে দিল। ইভেন টিপিএসসি, এটা সাংবিধানিক স্বয়ংশাসিত সংস্থা, এটা করা যায়, বাতিল করে দিল সব।
এখন কমিটি তৈরি হয়েছে, যাদের চাকরি 30 বছর হয়ে গেছে তাদের পারফরমেন্স, তারা চাকরিতে থাকার যোগ্য কিনা বিচার হবে। যাদের বয়স 50 হয়েছে তাদের পারফরমেন্স, তাদের আর কাজ করার ক্ষমতা আছে কিনা বিচার হবে। এরকম কমিটি হয়েছে। এই কমিটিগুলিতে লোক দিয়েছে। লোক কারা? তারা এই প্রশাসনেরই লোক। তারা যাদের পরীক্ষা করতে যাবেন তাদের কাজের যোগ্যতা, এটার পরীক্ষা কে করবে? এবং তারা গিয়ে ঠিক করবেন কারা থাকতে পারেন, কারা থাকতে পারবেন না। এবং নানা পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে পরিকল্পিতভাবে একটা সংখ্যা স্থির করে নিয়ে এদেরকে হটিয়ে দেওয়ার একটা দুর্বুদ্ধি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তার মানে ডাউন সাইজিং অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিল তখন এই স্লোগানটা এসেছিল, সারা ভারতবর্ষে যখন প্রতিবাদ হলো ওখান থেকে শিফট করলেন, এখন ঘুরিয়ে এই জায়গায় আনছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এই পলিসি নিচ্ছেন অনুসারী, ওই যেটা আমি বললাম, একই তো গভর্নমেন্ট, ডিফারেন্স কি আছে? কোথায় চাকরি? এখন বলতে শুরু করেছেন, এই অর্থ দপ্তর তথ্য নিয়েছে সারা ভারতবর্ষ থেকে, বলছে ত্রিপুরার জনসংখ্যার তুলনায় কর্মচারীর সংখ্যা বেশি। এটা কিন্তু আমাদের জন্য একটা সার্টিফিকেট। সেটা অর্থমন্ত্রী নিজেও বলেছেন। আমি তো তার কথাই বলছি, আমার কথা বলছি না তো। কল নাই, কারখানা নাই, কৃষিতে আমরা অনুন্নত, সারা দেশের মধ্যে আমরা বিচ্ছিন্ন প্রায়। আমাদের ছেলেরা মেয়েরা কোথায় যাবে? এটা যেমন একটা দিক, অন্যদিকে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছিল। সারা ত্রিপুরা একটা জেলা ছিল, সেই ত্রিপুরা 8টা জেলা হলো, 10টা মহকুমা থেকে 23টা মহকুমা হলো, 15টা ব্লক থেকে আপনার 50টা 58টা ব্লক হলো, একটা নগর থেকে 20টা নগর হলো। স্কুল কটা ছিল? 1000 ছিল, তাতে 6000 স্কুল হয়ে গেল। কলেজ 3টা ছিল, তাতে 24টা 25টা হলো। ইউনিভার্সিটি হলো, মেডিকেল কলেজ হলো, ইঞ্জিনিয়ারিং কলেজ হলো। কেমন না এক্সপানশন হচ্ছে না? স্কুলের সংখ্যা কমছে। হ্যাঁ, তা এখন ওটা তো পরের প্রশ্ন। আমি যেটা বলছি, এগুলো চালাবে কে? লোক লাগবে না? আমরা এগুলো তো লোক নিয়েছি, সংখ্যা বাড়বে, আমাদের তো এগোতে হবে। কাজে এটা তো অপরাধের কিছু না। তো আপনারা তো 52,000 শূন্য পদের হিসাব বের করে ফেললেন, কর্মচারীর হিসাব ছিল না আপনাদের। এখন গিয়ে বলছেন জনসংখ্যার তুলনায় কর্মচারীর হার বেশি, এখন বলছেন নতুন করে নেওয়া যাবে না। এগুলি কি কথা? আমাদের ছেলে মেয়েরা, তাদের মায়েরা, বাবারা, ত্রিপুরা রাজ্যের মানুষ, তারা কি এতটা অর্বাচীন, এতটা বোকা? তারা কিছুই বুঝছেন না যে প্রতিশ্রুতির খেলাপ হচ্ছে। মানুষ মেনে নেবেন কেন? মানছেন না তো। কাজেই তার থেকে খুব বিক্ষোভ ফাটছে, এবং এটা আগামী দিনে আরও বড় চেহারা নেবে। সারা দেশে যা হচ্ছে আমাদের এখানে তা হবে, আলাদা তা না। দেশেও তো কাজ নাই। ওই যে মন্দা চলছে, মন্দা মানে কি? মন্দার অর্থটি হচ্ছে কাজ নাই, উৎপাদন নাই। ডিমান্ড না থাকলে উৎপাদন হবে না, উৎপাদন না হলে কারখানা বন্ধ হবে, তো কর্মরত কাজ হারাবে। তাহলে কাজ যে করছে কাজ হারাচ্ছে, নতুন কোত্থেকে কাজ পাবে? দ্যাট ইজ দি বেসিক প্রবলেম। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা বলছেন, আমাদের রাজ্যের ছেলেরা মেয়েরা আজকে অভিজ্ঞতার বিনিময়ে তারা নিখাত যে সত্যটা, ক্রূর যে সত্যটা, সেটা উপলব্ধি করতে পারছেন যে তো ভুল করে ফেললাম, কি পাল্টালাম। তারা এখন বলছে আবার পাল্টাবার সুযোগ আসুক। কিন্তু আপনারা স্কুলের সংখ্যা বৃদ্ধিতে জোর দিয়েছেন, দালান বাড়ি তৈরি করা থেকে শুরু করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে। কিন্তু বর্তমানে যে প্রবণতাটা সামনে এসছে, স্কুলের সংখ্যা কমছে, একটা ভালো সংখ্যায় স্কুলের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। প্রবণতা বলছেন কি? এটা হচ্ছে সর্বনাশা নীতি, শিক্ষার বিরুদ্ধে আক্রমণ। সারা দেশে বিজেপি সরকার করছে, আমাদের রাজ্য করছে। ওই যে বললাম, এক যাত্রায় পৃথক ফল হবে না। আমরা বিকল্পের সন্ধান দিচ্ছিলাম। শিক্ষা এবং স্বাস্থ্য এটা হচ্ছে দুটো পায়ের মতো, এটার উপর মানুষটা দাঁড়ায়। হিউম্যান রিসোর্স এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ সভ্যতার। তার বিকাশের জন্য শিক্ষা চাই, তার বিকাশের জন্য স্বাস্থ্য চাই। দুটোতেই আমাদের অগ্রাধিকার ছিল। সমস্ত জনপদে আমরা স্কুল নিয়ে গেছি। আমরা বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান আমাদের সরকারের নীতিমালার ভিত্তিতেই করতে হতো, তার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ ছিল না। আবার আমাদের রাজ্যে
বহু বেসরকারি প্রতিষ্ঠান তার স্বতন্ত্র অস্তিত্ব রক্ষা করে তার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্যাপারে নজরদারি আমাদের থাকতো, কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো সমস্ত সুযোগ এই প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মচারী বন্ধুরা পেতেন। যান আগরতলা শহরের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, জিজ্ঞেস করুন তাদের যে পরিকাঠামো আজকে উন্নত থেকে উন্নততর হচ্ছে, এটা কলেজের চেহারা নিচ্ছে, কার অবদান এটা? আমরা নিজেদের ঢাক নিজেরা পিটাতে চাইছি না, এগুলো আছে তো। আগরতলা শহরে অধিকাংশ স্কুলই তো বেসরকারি ছিল। স্বাধীনতার পর, দেশভাগের পর উদ্বাস্তুরা যারা আসলেন, স্কুল নাই, কলেজ নাই, তাদের মধ্যে যারা শিক্ষাব্রতী তারা মানুষকে জড়ো করে এগুলি করতে শুরু করলেন। এগুলি তো নষ্ট করিনি আমরা, কেমন না? তো আমরা তো বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, কিন্তু সরকার বেসরকারি প্রতিষ্ঠানের উপর সমস্ত ছেড়ে দেবেন তার সম্পদ বিকাশের জন্যে। তারা তো মুনাফার জন্য করবেন এটা। এখন কি হচ্ছে আপনি নিজেই বলছেন, প্রায় 1000-এর মতো স্কুল তুলে দিচ্ছে, ছাত্র কম। তো কেন ছাত্র কম? ওই এলাকায় যান আপনারা, অভিভাবকদের সঙ্গে কথা বলুন, তাদের কথার পরিপ্রেক্ষিতে তো বামফ্রন্ট সরকার স্কুলগুলো করেছে। এটা ঘটনা আগরতলার যে স্কুলে 1000 ছাত্রছাত্রী হবে, এই সুদূর গ্রামাঞ্চলে সীমান্তবর্তী অঞ্চলে একটা স্কুলে 1000 ছেলে মেয়ে হবে না, সেখানে 100 হবে, 150 হবে, 200 হবে। তো তাদের পড়বার জন্য স্কুল থাকবে না, তাদেরকে আগরতলায় আসতে হবে। কি করে আসবে? থাকবে কোথায়? এটা হয় নাকি? আর যে পরিমণ্ডলে সে বড় হচ্ছে, বেড়ে উঠছে, তার মধ্যে লেখাপড়ার যে সুযোগ, মা বাবার মানে কুলে পিঠে থেকে এই সুযোগ থেকে তাকে বঞ্চিত করবেন, এটা তো হয় না। কাজেই এই প্রাকৃতিক পরিমণ্ডলেই তাকে বেড়ে উঠতে সাহায্য করতে হবে, এই দৃষ্টি নিয়ে আমরা সেটা করেছিলাম। এখন সম্পূর্ণ উল্টো পথে যাচ্ছে, এটাই তাদের নীতি। দুটো টিএসআর ব্যাটালিয়ন ভেঙে দেওয়ার বিষয় সামনে আসছে। এদের আমি শিক্ষা নিয়ে যেটা বলতে চাইছি, শুধু বেসরকারি প্রতিষ্ঠানের লাভালাভের জন্যে শিক্ষাকে ব্যবসার একটা বড়সড় ক্ষেত্র হিসেবে তারা চিহ্নিত করেছে, স্বাস্থ্যকে ব্যবসার একটা বড়সড় কেন্দ্র হিসেবে তারা বেছে নিয়েছে, এবং এগুলো বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। এবং অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে এই জিনিস হচ্ছে, এই অজুহাত ওই অজুহাত দিয়ে তুলে দিচ্ছে। সরকারি স্কুল বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে। ত্রিপুরাতে এরকম ঘটনা একটাও ঘটেনি। হচ্ছেটা কি? এটার নাম শিক্ষা বিপ্লব। প্রতিদিন সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত্রিতে নানা কথা শুনছি, আপনারাও শুনছেন, আমরাও শুনছি। মানুষ তো এখন হাসি ঠাট্টা করছেন যে কি হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। আসল ঘটনাটা কি এটা বুঝতে হবে। আপনার ওই প্রশ্নের জবাব দিতে যাওয়ার আগে বলছি, এগুলো হলে পরে গরিবের ছেলে মেয়ে পড়তে পারবে না। যদি পড়তে না পারে কি হবে? বাঁচতে হবে তো, মজুরি করবে, সস্তা মজুরের সংখ্যা বাড়বে, তাতে যারা মুনাফালোভী পুঁজিপতি তাদের সুবিধা হবে সস্তা মজুর নিয়োগ করে মুনাফার পরিমাণ বাড়ানো। এটার মধ্যে একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি কাজ করছে, এটা সাধারণভাবে দেখলে চলবে না। যাদের স্বার্থে তারা কাজ করছেন, যারা তাদের স্বার্থ রক্ষা করবে বলে কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে সরকারে আসতে সাহায্য করছেন, তাদের স্বার্থেই কিন্তু শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে এই নীতি সারা দেশে এবং আমাদের ত্রিপুরায় নিচ্ছে। এটা বুঝতে হবে। মিড ডে মিল কাদের হাতে দিচ্ছে? আসামে এই যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, সমস্ত রাস্তায় ফেলে দিচ্ছে খাবার, কি ত্রিপুরা থেকে আমরা পাঠিয়েছি ওখানে? ওখানকার বামফ্রন্ট কি আমাদের মতো ত্রিপুরার মতো এত শক্তিশালী? ছোট্ট তো আমাদের শক্তি। মায়েরা, বাবারা, ছেলেরা, মেয়েরা, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, সম্ভবত একটা ছোট্ট মেয়ে, আমার তো মনে হয় 5-6-এর বেশি না, চিৎকার করে বলছে কি করে এই খাবার খাবো, মুখের কাছে নেওয়া যাচ্ছে না। এটা কি বাধ্যবাধকতা? কার কাছে? তাদের দল, তাদের মতাদর্শের অনুসারী যারা, তারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের সুযোগ করে দেওয়ার জন্য এগুলো করতে হবে। আমরা যে এখানে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলাম, মায়েদের বোনেদের সেলফ হেল্প গ্রুপ, তাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে,
স্কুলের একটা ম্যানেজিং কমিটি আছে, প্যারেন্ট টিচার্স কমিটি আছে, তারা সবাই মিলে এটা চালাচ্ছেন। রান্না করার পর বাচ্চাদের খেতে দেওয়ার আগে নিজেরা খেয়ে দেখছেন মাস্টারমশাই, কেমন না? এই অল্প পয়সা থেকে সপ্তাহে 2 দিন ডিমের ব্যবস্থা হয়েছিল, কোথাও কোথাও একদিন সোয়াবিন খাওয়াতো, কোথাও কোথাও মাসে 1-2 বার মাংস খাওয়াতো, কোনো কোনো স্কুলে 1-8 বার, আমি তো নিজে দেখেছি, মিষ্টান্নও খাওয়াতো। আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করতাম, কি করে করছেন আপনারা? বলে এখান থেকে স্যার পয়সা টয়সা বাঁচিয়ে আমরা করছি। সব দিন তো খিচুড়ি খাওয়া যায় না, ঠিকই তো, যতই এটা আপনার মানে উপাদেয় খাদ্য হোক, টেস্টের একটা ব্যাপার আছে। এখন সব বলছে না, এগুলো হবে না। এখানে 11,000-12,000 আমাদের মা বোনরা কাজ করেন, এই স্কুলের বাচ্চাগুলোকে নিজের সন্তান সন্ততির মতো দেখেন। তার বাচ্চাও স্কুলে পড়ে, সে পারে এখানে খারাপ খাবার তৈরি করতে, চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে 10 জনের মধ্যে তার বাচ্চাটাও খাচ্ছে। তাদেরকে এক লহমায় এখান থেকে হটিয়ে দেবেন? কি হচ্ছে এটা? কোথায় যাচ্ছি আমরা? এটার নাম পরিবর্তন, এটার নাম চলাপাল্টাই। মানুষদের জন্য ভোট দেয়নি। স্বাস্থ্যক্ষেত্রে বর্ধিত ফিজের কথা বিভিন্ন বিষয়ে এসছে, কিন্তু আপনারা বরাবর আপনারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অন্তত সরকারি হাসপাতাল। অমানবিক বলছি তো, অমানবিক। ওই যে বললাম ব্যবসা, সরকার আত্মনির্ভর হবে। ওই যে মডেল স্টেট বলছেন, আগে বুঝালেন ঘটি নিয়ে যেতে হবে না, কলসি নিয়ে যাবে। ডাবল ইঞ্জিনের সরকার, দিল্লি থেকে কলসি বুঝাই করে সমস্ত সম্পদ নিয়ে আসবে, অঢেল, কোনো সমস্যা নেই। মানুষও মনে করেছে কেন্দ্রের সরকার রাজ্য সরকার যদি এক হয় তাহলে বোধহয় অনেক কিছু পাওয়া যাবে। এখনও সে আমাদের বক্তৃতা করে বোঝানো হচ্ছে কেন্দ্রের কাছে হাত জোর করে কেন দাঁড়িয়ে থাকবো, পরনির্ভরশীল কেন হব, আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। আপনাদের যে নির্বাচনী ইশতেহার, ভিশন ডকুমেন্ট, যেটা এখন অস্বীকার করছেন, 299টা প্রতিশ্রুতি আছে, আপনারা পড়েছেন কিনা আমি জানি না। তাতে কোনো জায়গায় ছিল এই সমস্ত কথাবার্তা যে হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা বন্ধ করে দেব আমরা, আর স্কুল সমস্ত বেসরকারি ব্যবসায়ীদের হাতে তুলে দেব? এগুলো আছে কোনো জায়গায়? এগুলোর অর্থটা কি? এগুলোর অর্থ হচ্ছে সরকারি হাসপাতালের গুরুত্ব কি? আমি দেখছিলাম এই সিদ্ধান্ত নেওয়ার পর একজন মা হাসপাতালের সামনে দাঁড়িয়ে বলছেন, এই সাইনবোর্ডটা খুলে ফেলে দিন, রাখছেন কেন এটা সরকারি হাসপাতাল? সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি, ক্ষুব্ধ। কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? এটা কি ব্যাপার? তার মানে হচ্ছে মানুষ এই সরকারি হাসপাতালের উপর আস্থা হারিয়ে ফেলবেন, গুরুত্ব হারিয়ে ফেলবেন, ছুটে আসবেন না। এর মাঝখানে ঢুকবে বেসরকারিরা, তারা যেমন খুশি তেমন পয়সা রোজগার করবেন, ধীরে ধীরে ওই জায়গায় যাওয়ার চেষ্টা হচ্ছে। সরকার কি ব্যবসায়ী? সরকার তো ব্যবসায়ী না, কল্যাণকামী রাষ্ট্র। কল্যাণকামী রাষ্ট্রের অঙ্গ হচ্ছে ত্রিপুরা, একটা অঙ্গরাজ্য। তার দৃষ্টিভঙ্গি কি হবে? মানুষের পাশে দাঁড়াও। মানুষদের মধ্যে যারা সমস্যা বেশি ভুগছেন, সমাধান করার ক্ষমতা যাদের নাই, তাদের পাশে কে দাঁড়াবে? গভর্নমেন্ট দাঁড়াবে। উল্টো হয়ে যাচ্ছে। আমরা যেমন স্কুল ছড়িয়ে দিয়েছিলাম, হাসপাতাল আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, ডাক্তার দেওয়ার চেষ্টা করেছি, তার জন্য মেডিকেল কলেজ করতে হয়েছে। শুধু ডাক্তার দিলে চলবে না, নার্স চাই, তার প্রতিষ্ঠানে আমরা করেছি। শুধু নার্স দিলে হবে না, প্যারামেডিক্স চাই, তার প্রতিষ্ঠানে আমরা করেছি। ফুল ফ্লেজেড, স্বয়ংসম্পূর্ণ যে প্ল্যান নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম, 5-6 বছরের মধ্যে সেলফ সাফিসিয়েন্ট হবে, সেই জায়গায় যাচ্ছিলাম আমরা। এগুলোকে এই পয়সার বিনিময়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করার জন্যে টোটাল জিনিসটা উলটপালট করে দিচ্ছে। সর্বনাশ! এটা তো মানুষের বিরুদ্ধে আক্রমণ। বাঁচবে কি করে মানুষ? কিছু হলে পরে গন্ডাছড়া থেকে ছুটে চলে আসতো জীবিতে, ফ্লোরের মধ্যে শুয়ে থাকতো। যখন তাদের সঙ্গে কথা বলতাম, না জীবিত ভালো হাসপাতাল, সরকারি হাসপাতাল, কি হবে আমরা না হয় একটু ফ্লোরে থাকবো, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। এই জায়গা থেকে মহকুমার হাসপাতালগুলো আরো উন্নত করার জন্য আমরা চেষ্টা করি। একটা সাফল্য আছে, আরো অনেক কিছু করার ছিল, আরো অনেক কিছু করতে হবে ভবিষ্যৎ দিনে। এখন যে জায়গাটা চলে গেল, ঢুকলেই পয়সা দিতে হবে, মহকুমা থেকে আরম্ভ করে টার্সিয়ারি হসপিটাল। কোথায় পাবে মানুষ?
আপনি শ্বাস প্রশ্বাসের রুগী মুখে মাস্ক লাগাবেন অক্সিজেনের, ঘন্টায় 50 টাকা করে দিতে হবে। সেটা কোথেকে আসবে? সিট বেডের ভাড়া দিতে হবে, খাওয়ার পয়সা দিতে হবে। আরে আমাদের সময় হাসপাতালে রুগী যখন ভর্তি হতো এগুলো তো প্রশ্ন নেই, এমনকি তাকে দেখার জন্য যদি বাড়ি থেকে কেউ আসতেন তাকে খাবার দেয়, কিন্তু কথা না, কিন্তু অঘোষিতভাবে বলা থাকতো আরে এরকম যদি কেউ থাকে, সামর্থ্য যদি না থাকে, অমানুষের মতো আচরণ করো না, তাদের একটু খাবার টাবার দিও। দেখা গেছে রুগীর খাওয়া ভাগ করে খাচ্ছে, এটা যেন না হয়। এই যে হিউম্যান অ্যাপ্রোচ টোটাল অপোজিট হয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা? কিন্তু মুখ্যমন্ত্রী যতবার দিল্লি সফর করছেন বেশিরভাগ ক্ষেত্রেই উনি বিভিন্ন আর্থিক প্রাপ্তির ঘোষণা করছেন, কিন্তু প্রকৃত অর্থে তার কোনো ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছেন? আপনারা যদি দেখতে না পান আমি কি করে দেখব? ত্রিপুরার মানুষ যদি দেখতে না পায় আমি কি করে দেখব? যদি তাই হয় পয়সাগুলি যাচ্ছেটা কোথায় বুঝতে পারছি না তো। কাজ নাই, রেগার কাজ নেই, 200 দিন করবেন 340 টাকা মজুরি করবেন, তো কোথায়? গত বছর 39 দিন, এখন পর্যন্ত তো এই বছর কত 26, 27 বা 30 দিন হয়েছে, মজুরি সবাই ঠিক মতো পাচ্ছেন না। তার মধ্যে কাজ না করে তাদের মণ্ডলের লোকরা ঢুকে পড়ছে, তাদের মজুরি ভাগ করে নিয়ে চলে যাচ্ছে। কি চলছে? টুয়েপের কাজ বন্ধ, এই 15-20 দিন হচ্ছে। লাইন ডিপার্টমেন্টের কাজ নাই, বাঁচবে কি করে মানুষ? এতই যদি টাকা আসে, টাকাগুলো যাচ্ছেটা কোথায়? রাস্তাঘাটের অবস্থা কি? কৃষিতে সেচ ব্যবস্থা সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা যে পার্সপেক্টিভ প্ল্যান অ্যাচিভ করার চেষ্টা করছিলাম, সেচের ক্ষেত্রে যে বিরাট সম্প্রসারণ হয়েছিল, এই প্রকল্পগুলি নষ্ট হয়ে গেছে। 10 বছর 15 বছর হয়েছে, এগুলি ঠিক করতে হবে, সারাই করতে হবে, মুখ থুবড়ে পড়ে আছে। কোথায় সার? এটাও বেসরকারি হাতে দিয়ে দিচ্ছে, গোডাউন সরকার করছে বলে ওদের দিয়ে দেবো আমরা। কোথায় বীজ? এই যে আমরা আমাদের কৃষকদের উৎপাদিত ফসল বিক্রি করার জন্য একটা জায়গায়, চূড়ান্ত জায়গায় চলে এসেছিলাম, পলিটিক্যালি ইন্টারভেন করে বামফ্রন্ট সরকারের সময় করা যাবে না, করলো না। ওরা সরকার আসে 1-1.5 মাসের মধ্যে করলো, খুব ভালো, আমরা কিন্তু বিরোধিতা করিনি। এখন কি হচ্ছে? মিডলম্যান ঢুকে যাচ্ছে, প্রকৃত কৃষকের মূল জায়গায় আসার আগে মাঝখানে ঢুকে ওরা এখান থেকে ফায়দা লুটছে। সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এবং কৃষক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারাই প্রতিবাদ করছে। কোথায় ন্যূনতম আপনি মূল্য দিচ্ছেন? 1.5 গুণা দাম দেওয়ার কথা। তার মধ্যে নানা উজোর আপত্তি তুলে অনেকের কাছ থেকে ধান নিচ্ছে না, এরকম জায়গায় মিডলম্যানরা ঢুকছে। তারা এখানে গিয়ে তাদের হয়তো জায়গা জমি আছে, এগুলো ওই যা বলছেন সরাসরি ঢুকাচ্ছে, ওখানে হয়তো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। প্রশ্ন উঠছে, তো কৃষকরা আসবে তো শুনলাম আগামী 13 তারিখ, তাদের একটা কনভেনশন আমাকে ডেকেছিলেন, আমি দেখলাম এই দাবি দেওয়া তাদের আছে, আমি আবার কথা বলার চেষ্টা করেছি। কাদের মানে সবাই তো বিপন্ন। আপনি বলছিলেন কর্মচারীদের কথা, 7 সেন্ট্রাল পে কমিশন, এটা হদ্দমুদ্দ হয়ে গেছে। কিন্তু সেটাই প্রচারে ছিল বেশি নির্বাচনের আগে, প্রত্যেকটা মঞ্চ শুরু মধ্যবিত্তকে প্রভাবিত করার জন্য, কারণ কর্মচারীর ঘরে তার ছেলে আছে, মেয়ে আছে, তাদের মধ্যে বড় অংশের নতুন ভোটার, তার স্ত্রী আছে। কাজে একটা কর্মচারীকে প্রলুব্ধ করতে পারলে পর একটা বাড়ির 5টা ভোটারকে হিসেব করেছেন তারা। আমি কেন বলবো? মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে। আমি জানতাম না এই ভদ্রলোক বলেছেন, যিনি ভোটের আগে বিজেপির হয়ে বিদেশ থেকে এসে, এই দেশেরই ছেলে, এখানে স্লোগান কি হবে ঠিক করে দেওয়া মিডিয়া ম্যানেজমেন্টের জন্য সাহায্য করেছেন, তিনি ইন্টারভিউ দিয়েছেন ভোটের পর যে বামফ্রন্ট সরকারের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই। সন্ত্রাসবাদকে মোকাবেলা করে রাজ্যে শান্তি পুনঃস্থাপনের ক্ষেত্রে যে ভূমিকা এই সরকার নিয়েছে, এই একটা কারণেই তো এই সরকার আরও বেশ কিছুদিন থাকতে পারে। তারপরেও যখন এই সেন্ট্রাল পে কমিশন দেওয়ার কথা আসলো, আমরা যখন হিসেব নিয়ে বললাম টাকা কোথায়, আমাদেরকে বলা হলো এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না। যখন এই প্রতিশ্রুতি দিল তখনও
বামপন্থীরা যদি ডিসঅনেস্ট হতো, যে কোনোভাবে ভোটের বৈতরণী পার হওয়ার চিন্তা নিত, মুখ্যমন্ত্রী বলতেই পারতেন। তারা বলছে আমরা সরকার আসলে আপনারা ভোট দিলে আমরা দিয়ে দেব, বলেননি। মুখ্যমন্ত্রী কি বলার চেষ্টা করেছেন, মন্ত্রিসভার সদস্যরা কি বলার চেষ্টা করেছেন, এটা অবাস্তব প্রতিশ্রুতি। এই টাকা সরকারের নাই। আর ত্রিপুরার সরকারকে যদি বিজেপি সরকার আসেও, কেন্দ্রে বিজেপি সরকার থাকলেও 7 সেন্ট্রাল পে কমিশন বাস্তবায়িত করার জন্য যে হাজার হাজার কোটি টাকা লাগবে আলাদা করে দিতে পারে না। কারণ দিতে গেলে পরে বিজেপি শাসিত অন্য রাজ্য আছে, তারাও 7 সেন্ট্রাল পে কমিশন তাদের রাজ্যে কার্যকরী করতে পারেনি। তারা বলে আমরা তো বিজেপি সরকার, আমাদের কেন টাকা দেবে না। এখন তো এই কথাই বলছে। তিনি বলছেন ওখানে সততার পরাকাষ্ঠা তারা দেখিয়েছেন, নিষ্ঠা তারা দেখিয়েছেন। ওই ভদ্রলোক দেখবেন, খুঁজলে পরে এখনো পাবেন। এই ভিডিও এখনো বাজে। এটা আমার কথা না, আমি কর্মচারী বন্ধুদের বলছিলাম এটা দেখবেন ভোটের পর। কেমন এখন কি হয়েছে, কি দিয়েছেন, ফিটমেন্ট ফর্মুলা। এটা হ্যাঁ, এটা এটা পে স্কেল না। 0.32 যে ব্যবধান ছিল সেটি। তাহলে 2.57 এর মধ্যে 2.25 কিন্তু বামফ্রন্ট সরকার দিয়ে গেলেন। এটাকে সহজ করে বললে 2 টাকা 57 পয়সা, তাতে 2 টাকা 25 পয়সা দিয়ে গেলেন বামফ্রন্ট সরকার, আর শুধুমাত্র থাকলো 32 পয়সা। এটা দিলেন তারা। এটাই কি সেন্ট্রাল 7 পে কমিশন? তাদের তো বড় কথা ছিল এই যে আপনার স্কেল একটা জায়গায় নিয়ে আসবেন। 20,000 যার বেতন, 40,000, 40,000, 80,000, 80,000, 1 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ 20, ঘুমিতে উঠে গেল। সেই বিজ্ঞাপনগুলো দেখেছিলেন আপনি? আমার হাতে আসেনি, পরে শুনেছি, রেকর্ড বাজিয়েছে। তো কর্মচারী তো রাতের বেলা আনন্দে ঘুমই হচ্ছে না, একটা টিপ দিতে পারলে পর আর অল্প কিছুদিন। বলছে যেদিন সরকার আসবে তার পরের দিনই বক্তৃতা করেছেন। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তাদের জাতীয় নেতা, এখনো সভাপতির দায়িত্বে আছেন। হ্যাঁ, মার্চের এত তারিখ ফল গোনা হবে, পরের দিন 7 সেন্ট্রাল পে কমিশন লে যায়। এই ভিডিও এখন বাজাচ্ছে। আমাদের কর্মচারী বন্ধুরা বুঝছেন। আপনি ডি এর কথা বলছিলেন, ডি আর পে কমিশন এক না, সম্পূর্ণ আলাদা। আমরা বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় হারে যে দিয়ে দেয়, নীতিগতভাবে এটার সমর্থক ছিলাম, কার্যকরী করতাম। কিন্তু তারা যে মানে ইয়েতে দিতেন, পার্সেন্টেজে দিতেন, সবসময় আমরা এটা দিতে পারতাম না, টাকা নাই আমাদের। কিন্তু ওইটা হিসেবে আমরা রাখতাম। ওরা হয়তো 7টা দিল, আমরা হয়তো 5টা দিলাম। ওরা হয়তো 5টা দিল, আমরা হয়তো 3টা দিতে পারলাম। আমরা বললাম টাকা নেই, এটা দিতে গেলে সব টাকা চলে যাবে, অন্য কাজ তো করতে পারবো না ভাই, একটু ধৈর্য ধরুন, দেখি আমরা ব্যবস্থা করতে পারলে আমরা দেবো। মামলা মকদ্দমাও হয়েছে, বুঝিয়ে বলেছি আমরা কোর্টকে। এটা জিনিসপত্রের দরদাম বাড়লে তার যে বেতনটা ক্ষয় পায়, এটাকে পুষিয়ে দেওয়ার জন্য এটাকে মাগ্গি ভাতা বলে। এটা তার হকের টাকা, এটা দয়ার দান না। তাহলে এই সরকার আসার পর গত 20 মাসে এ তো কথাবার্তাই নেই। এখন আপনিই বলছেন, বলছে গোপালন করলে পরে ডিএর সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি আমি বলবো বলুন তো? আমার দিক থেকে কিছু উত্তর জানার দরকার আছে। মানুষ বুঝছে না এখন। সব ব্যাপারে যদি গোপালন করতে হয় তাহলে সরকার থেকে কী লাভ? হ্যাঁ, অনেক কথা হলো, এবার শেষ করুন। একেবারে শেষে একটা বিষয় একটু জানবো। 10,323 নিয়ে আপনারা চেষ্টা করেছিলেন, সেই সময় বলেছিলেন আমরা পাশে থাকার চেষ্টা করব শেষ পর্যন্ত। আমরা দেখেছিলাম যে অশিক্ষক পদগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু এইগুলো নিয়ে সরকারের এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য নেই, এবং অ্যাডহক ভিত্তিতে যেটা বৃদ্ধি করা হয়েছে তার সময়ও প্রায় শেষ হওয়ার পথে। এখন কিন্তু সমস্যা থাকার কথা ছিল না। আমাদের সরকার থাকার সময়ে যখন কোর্ট এই অমানবিক সিদ্ধান্তটা নিল, আমাদের রাজ্যের সর্বোচ্চ আদালত, এবং এটাকেই কেন্দ্রের যে আদালত, সর্বভারতীয় যে আদালত, তারা বললেন এটাই ঠিক আছে। আমরা দুটোকেই বলছি অমানবিক, এটা আমাদের বলার অধিকার আছে। কিন্তু লড়াই তখনও চলছিল আমাদের, এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা শিক্ষার স্বার্থেই আমাদের দেশের যে নতুন শিক্ষা আইন, সেই আইনের পরিপ্রেক্ষিতেই আমরা কিছু নতুন পদ তৈরি করেছিলাম।
তাতে শিক্ষা দপ্তরে 12,000 আর সমাজ কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরে 1,000, দুটো মিলিয়ে 13,000। তাতে যে আপনার রিক্রুটমেন্ট রুলস, এতে গিয়ে এই যে শিক্ষকরা যারা ছিলেন তাদের অনেকেরই সেখানে ইন্টারভিউ দেওয়ার একটা সুযোগ ছিল, তার বাইরে অনেকে দিতে পারতেন। ইন্টারভিউ হয়ে গেছিল, এটাতেও মামলা করলো তারা, সুপ্রিম কোর্টে গেল, গিয়ে বলে দিল সুপ্রিম কোর্টের রায়কে ফ্লাউট করে দেওয়ার জন্যে তারা এই পদগুলো করছে, ইনডাইরেক্টলি সুপ্রিম কোর্টকে অসম্মান করছে। গ্রহণ করলো এই মামলা নিয়ে, তার উপর স্থগিতাদেশ আসলো। আমাদের অফিসারদের আমি তখন দেখেছি, এরা তো মানে কোর্ট শুনলেই ভয় পেয়ে যায়। কেমন, আমরা বললাম আরে কী কাণ্ড। আইন দপ্তরকে কনসাল্ট করেছি, আমরা মন্ত্রিসভায় আলোচনা করেছি, ন্যায় নীতির মধ্যে দাঁড়িয়ে আমরা করছি। রিক্রুটমেন্টের কোশ্চেনে আমাদের হাইকোর্ট যে সমস্ত বিষয়গুলি বলেছে বা কেন্দ্র যেগুলো বলেছে, আমাদের অ্যাপেক্স কোর্ট, সব মিলেই তো আমরা করছি। তোমাদের ভয় পাওয়ার কী আছে? কিছু হলে আমরা জবাব দেব, ডোন্ট ওয়ারি। যাই হোক, এখন আলটিমেটলি কী হলো, সুপ্রিম কোর্ট আগের মামলা নিয়ে সবটাকে বলল আর এই মামলা নিয়ে এখানে শোনার কিছু নয়। তাতে তাদের তরফ থেকে বোধহয় দাবি করা হয়েছিল আমরা কি আবার হাইকোর্টে গিয়ে আরেকবার এই সম্পর্কে কিছু জানবার চেষ্টা করতে পারি, এই স্বাধীনতা তাদের দেওয়া হলো। সঙ্গে সঙ্গে এই যে 12-13 হাজার পোস্ট যেগুলো স্টে করেছিল, বলে না এগুলি স্টে করার কোনো অর্থ নেই, আমরা এগুলো তুলে নিচ্ছি, এর মধ্যে কোনো অবৈধতা নাই, ক্লিয়ার। তাহলে এখন এই সরকার, তারা যদি দরিদ্রী হন, তাদের তো ব্যবহার করেছেন একটা অংশকে, রাস্তা রুখো, রেল রুখো, সূর্য বলে রাস্তা রুখো, কুশপুতুল পুড়িয়েছে তাদের একটা অংশকে ব্যবহার করে। কি করেনি? আমরা কিন্তু অস্থির হইনি, আমরা বুঝাবার চেষ্টা করেছি। এই জায়গাতে এখন বলা হচ্ছে তারা পাপের বোঝা, এখন পাপের বোঝা বলছেন। আর তাদেরকে ব্যবহার করার সময়, বিপদগামী করার সময় হুঁশ ছিল না, এই কথা বলে পার পাওয়া যাবে? তারা ভেসে যাবেন। তাদেরকে এই পোস্ট যেগুলো ক্রিয়েটেড, বাতিল না করে এই পোস্টে যারা ইন্টারভিউ দিয়ে রেখেছেন বাছাই করে তাদের থেকে নিন না। তাতে একটা ভালো অংশ সবাই নাও পেতে পারেন। আবার এই যে 10,323 সবাই আছেন তাও ঘটনা না, এর মধ্যে অনেক তো মারাই গেছেন, দুর্ভাগ্যের ঘটনা। আবার একটা অংশ বেটার চান্স পেয়ে অন্য জায়গায় চলে গেছেন। সংখ্যাটা সবটা এরকম নাও হতে পারে। এর বাকি যেটা আছে তাদের মধ্যে একটা ভালো অংশ হয়তো পেতে পারেন। বাকিরা যারা পাবেন না তাদের একটা অন্য বিকল্প করুন। আর যদি এই জায়গায় নিতে না চান তাহলে অন্য একটা ব্যবস্থা করুন, তাদের ভাসিয়ে দেবেন এভাবে ব্যবহার করে। ওই চায়ের দোকানে চা খেয়ে যেমন ফেলে দিয়ে চলে আসে কাপ, এরকম হবে, এটা চলবে? 10 বছর 12 বছর তারা স্কুলে পড়ালেন, তাদের চোখের সামনে সেই বাচ্চারা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হচ্ছেন, আর এখন বলছেন যে এটা পাপের বোঝা, শিক্ষকতার নাকি যোগ্যতাই নাই। এটা কথা হলো? এটা কি করে হয়? আমরা ছিলাম তাদের সঙ্গে, আমরা আছি তাদের সঙ্গে, আমরা থাকবো তাদের সঙ্গে, দেখা যাক না। সর্বশিক্ষার একটা অংশ অনশনে পর্যন্ত সামিল হয়েছিল, তাদের নিয়মিতকরণ আরও বেশ কিছু দাবি নিয়ে। সে সময় বামফ্রন্ট সরকার তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছিল, আশার আলো জাগিয়েছিলেন অনেকেই, কিন্তু বর্তমান কি অবস্থান দেখছেন? তারাই তো বলেছিল আমরা সরকার আসলে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। আমরা বলেছিলাম, আমরা তো এগুলো ঠিকঠাক করার জন্য বলেছিলাম রেগুলারাইজ করো। কেন্দ্রীয় সরকার বলল তোমাদের এখানে তাদেরকে রেগুলার করতে গেলে ভারতবর্ষের অন্য জায়গায় তো এরকম আছে, তাদেরও করতে হবে, কোত্থেকে এত টাকা পাবো? তোমাদের ক্ষমতা থাকলে তোমরা করো, আমরা তো পারবো না। আমরা বললাম আমাদের ক্ষমতা থাকলে তো তোমাদের কাছে আসতাম না, আমরা আমাদের এই বন্ধুদের কাছে ফিরে এসে এটাই বলেছি যে সারা দেশে একরকম চলবে, আমাদের এখানে তো অন্যরকম হবে না, কারণ এগুলো স্কিমটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, বোঝার চেষ্টা করো। কিন্তু রেগুলার টিচারদের জন্য যা যা সুযোগ, সমস্ত সুযোগ আমরা এক্সটেন্ড করেছি, ছুটি থেকে আরম্ভ করে এভরিথিং। কাজেই ওটা শুধু আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। তারা তাদের নির্বাচনী ভাষণে, বক্তব্যে এবং ইশতেহারে, ভিশন ডকুমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে বলার চেষ্টা করেছে আমরা আসলে এভরিথিং উইল বি অল রাইট। এরা এখন বুঝতে পারছেন যে দে আর বিং চিটেড। এটা তো হওয়া উচিত না। তো একবার
যে কোনোভাবে বৈতরণী পার হলে আর নদীর ওপার থেকে এবারে আসতে হবে না, এটা কি হয়? মানুষ সব দেখছেন, মানুষ সব শুনছেন, অভিজ্ঞতায় সঞ্জীবিত হচ্ছেন। সময় আসবে, মানুষই জবাব দেবেন। এডিসি নিয়ে এডিসি ভেঙে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল, এই প্রবণতাটাকে কিভাবে দেখছেন, যদি সেটা সফল হওয়া সম্ভব হয়নি? এটা তো বিজেপির কালচার হয়ে গেছে। পঞ্চায়েত ভেঙেছে, নগর পঞ্চায়েত ভেঙেছে, ভোটের নামে প্রহসন করেছে, লোকসভায় তার প্রতিফলন ঘটল, সারা দেশ ঢিঢি করলো, ত্রিপুরার মুখে কালি লাগলো। আমি তো ত্রিপুরার মানুষ, এটা আমাদের লজ্জা হয়। কি চলছে আপনাদের রাজ্যে? জবাব দিতে পারছি না তো। এডিসি চিৎকার করছে, এডিসি এলাকাতে সংকট সবচেয়ে বেশি। তোমরা আমাদের বাজেট তৈরি করার পর আমাদেরকে যত টাকা ট্রান্সফার ফান্ডে দেওয়ার কথা সেই টাকাটা দাও, তাহলে এই টাকাটা নিয়েও আমরা এলাকায় কিছু কাজকর্ম করে এই মানুষের হাতে কিছু পয়সা দিতে পারি, তারা মুখের অন্ন জোগাড় করতে পারে, তাহলে বেঘুরে মরতে হয় না। ওই জায়গায় সাহায্য করার পরিবর্তে এটাকে উৎখাত করার জন্য রাজনীতিগতভাবে তারা নামলেন। অনৈতিক, অগণতান্ত্রিক, কি বলবেন? আমি তো এর চাইতে মানে আর কি শব্দ ব্যবহার করব? নোংরামি, রাজনৈতিক নোংরামি। তো এডিসির যারা নির্বাচিত, যাদেরকে ভুলভাল বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ তাদের একটা প্রেস মিট আমি দেখলাম যে বেতন ভাতা বাড়ানোর জন্যে বলছে সরকারের কাছ থেকে টাকা যাতে পাওয়া যায় তার জন্য এখানে একটা সাইন করুন, আমরা এটা জমা দেব। যেই ভদ্রলোক এই উদ্যোগ নিয়েছিলেন, বামপন্থী ফ্রন্টেরই কোনো একজন, বিশ্বাস করেছে আরে আমাদেরই তো লোক। তারপরে গিয়ে দেখছে উপরে অন্য লেখা। তারা প্রতিবাদ করেছে, তারাই জবাব দিয়েছেন, তারাই জবাব দিচ্ছে, আমরা আর কি বলবো। এডিসি নির্বাচন সামনে, খুব সময় তো নেই হাতে। হ্যাঁ, তার তো এটা কনস্টিটিউশনাল বডি, একটা টেনিউর শেষ হবে, একটা ভোট হবে। হয়তো এটাকে সামনে রেখেই এই সমস্ত জিনিসগুলো তারা করার চেষ্টা করেছেন। কিন্তু নোংরামি কেন? লড়াই করুন নীতির ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে। এটা কি সন্ত্রাস করছেন, গণতন্ত্রের উপর আক্রমণ করছেন, ঘরবাড়ি লুট করছেন, পার্টি অফিস করতে দিচ্ছেন না, মিছিল মিটিং করতে দিচ্ছেন না, পুলিশকে ব্যবহার করছেন, সমস্ত অধিকারগুলো হরণ করছেন, তারপরে রাজনৈতিক জিঘাংসা বৃত্তি চরিতার্থ করবার জন্য ষড়যন্ত্র করছেন, মিথ্যা মামলা, অবাস্তব মামলা দিয়ে বামফ্রন্টের প্রাক্তন নেতাদেরকে হয়রানি করার চেষ্টা করছেন। এগুলো করছেন কেন? কর্মসূচি নিয়ে আসুন না, আপনার আদর্শকে আপনি উপস্থিত করুন না। আমরা আমাদেরটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, হোক না, এই দুটো নিয়ে মানুষ বিচার করুক, তার জীবনের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিক। তারা যদি আপনাদের পক্ষে থাকে, আমাদের তো আপত্তির কিছু নাই, আমরা বুঝিয়ে আবার তাদেরকে আমাদের সঙ্গে আনার চেষ্টা করব। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র, এটাই তো সুস্থ রাজনীতির লক্ষণ। এটা না হয়ে এটা কি হচ্ছে? এটা দুর্বলতা। এরা জানেন তাদের রাজনীতির দুর্বলতা, তাদের আদর্শের দুর্বলতা, তাদের কর্মসূচির দুর্বলতা, তাই বাঁকা পথে যাচ্ছেন। বাঁকা পথে তো বেশি দূর যাওয়া যায় না। ফাউল করে করে কি গোল খাওয়া আটকানো যায়? ঠিক আছে, রেফারির চোখ না হয় একবার দুবার আপনি ফাঁকি দিতে পারবেন, তারপর একসময় পেনাল্টি হয়ে যাবে। তখন কি হবে? তখন কি হবে? অপেক্ষা করুন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পলিট ব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্য এবং জাতীয় রাজনীতি তা নিয়ে ছিল আমাদের আজকের কথা বলে আমাদের বিশেষ আলোচনা। এখানে শেষ করব। নমস্কার।